নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করে দিয়েছেন রোজকার মতন এনকে ডিজিটাল। আমরা আপনাদের কাছে সহায়তা চেয়েছিলাম যাতে রোজ অনুষ্ঠান আনতে পারি। বেশ কিছু মানুষ সহায়তা করছেন, যথাসাধ্য করছেন। সেই অ্যামাউন্ট খুব বড় কিছু না হলেও কিন্তু আমরা এই যে সহায়তাটা পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক। এই সমর্থনটাই আমাদের দরকার ছিল। যাই হোক, চেষ্টা করছি নিয়মিত এপিসোড আনার। কতদিন পারবো জানি না, কিন্তু যতক্ষণ পারবো নিশ্চয়ই আপনাদের কাছে প্রত্যেক দিন এপিসোড আনার চেষ্টা করব। আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে ডাক্তারদের ডাকাতি। এই যে বেসরকারি নার্সিংহোম হাসপাতালগুলো কলকাতা আশেপাশে যেগুলো রয়েছে, সেখানে প্রচুর রোগীর ভিড়। সরকারি হাসপাতাল যে যা আছে তা অপ্রতুল, নিঃসন্দেহে সেটা ভারত পশ্চিমবাংলার 10 কোটি মানুষের জন্য কিন্তু তার প্রাচুর্য নেই, প্রাপ্তুলতা নেই। কিন্তু বেসরকারি হাসপাতালগুলো এই সুযোগে রমরমা ব্যবসা করছে। এছাড়াও আছে সরকারি হাসপাতালে গেলে ডাক্তারবাবুদের বেসরকারি নার্সিংহোমে পাঠিয়ে দেওয়ার প্রবণতা, বা কোনো ডাক্তার প্র্যাকটিসিং ডাক্তারের কাছে গেলে তারা বিশেষ বিশেষ নার্সিংহোমে পাঠাতে চান, এবং প্যাথোলজিক্যাল টেস্ট করতে হলে বিশেষ বিশেষ ল্যাব থেকেই টেস্ট করাতে হয়। এর পেছনে বিরাট চক্র কাজ করছে, বিশাল বড় চক্র, দেশ জোড়া চক্র, পৃথিবী জোড়া চক্র। এবং এই চক্র ভাঙতে কেউ পারছেন না, কোনো শাসক দলই পারছেন না। কেন্দ্রের মোদী সরকার পারছেন না, রাজ্যে মমতা সরকারও পারছেন না। আর আমরা যারা সাংবাদিক আছি আমরা কিন্তু চেঁচামেচি করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি যাতে আপনারা পারেন, আপনারা যাতে রুখে দাঁড়ান, এবং আপনারাই পারবেন কিন্তু এই চক্রকে ভাঙতে। আসুন পরতে পরতে আজকে দেখে নেব যে এই চক্র কিভাবে কাজ করে। আপনারা জানেন যে কলকাতা বা তার উপকণ্ঠে বা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, যেটাকে বাইপাস বলা হয়, তার পাশে প্রচুর বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম আছে, এবং কলকাতার মধ্যেও ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর নার্সিংহোম। এই নার্সিংহোমগুলোর মূলত ব্যবসাটা চলে এই যে পূর্ব ভারতের বিশাল চাপ, বাংলাদেশের চাপ, পুরো চাপ, রোগীর চাপটা কিন্তু এখানে আসে। বহু রোগীকেই আপনারা দেখেছেন যে চেন্নাই চলে যাচ্ছেন, বা ব্যাঙ্গালোর চলে যাচ্ছেন, হায়দ্রাবাদ চলে যাচ্ছেন, আপনারা দেখেছেন। যাদের সামর্থ্য আছে তারা যাচ্ছে, আর যাদের সামর্থ্য নেই তারা কিন্তু এইখানেই ট্রিটমেন্ট করাতে বাধ্য হচ্ছেন। এবং যাদের সামর্থ্য আছে, রুগী বুঝে সেইভাবে গলায় কোপ মারা হয়। হ্যাঁ, আপনারা জানেন রুগী বুঝে সেইভাবে পেশেন্ট পার্টির কত পকেট মোটা, সেইভাবে ডাক্তারবাবুরা বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে কোপ মেরে থাকেন এবং তাদের সর্বশান্ত করে ছেড়ে দেন। এই যে করোনা গেল, করোনায় এক একটা রুগী আমরা যেটা খবর পেয়েছি, কিছু বেসরকারি হাসপাতাল 20 লক্ষ টাকা পর্যন্ত বিল করেছে। 20 লক্ষ টাকা। আবার কোনো কোনো বেসরকারি হাসপাতাল 2 লক্ষ টাকাতেও ট্রিটমেন্ট করেছে। আবার সরকারি জায়গায় বিনে পয়সাও কিন্তু করোনা রোগী সুস্থ হয়ে গিয়েছে, এরকমও খবর আছে। তাহলে ট্রিটমেন্টের পদ্ধতি যখন এক, কারণ করোনার কোনো প্রতিষেধক নেই, করোনার কোনো ওষুধ নেই, এটা সব ডাক্তাররাই বলছেন। তাহলে যখন একই চিকিৎসা হচ্ছে, তাহলে কোনো জায়গায় বিনে পয়সায়, কোনো জায়গায় 20,000 টাকায়, কোনো জায়গায় 2 লক্ষ টাকায়, কোনো জায়গায় 20 লক্ষ টাকায় হবে কেন? বলবেন অ্যামেনিটিস বেশি। বড় বড় হাসপাতালে এয়ার কন্ডিশন রুম, তাতে টেলিভিশন সেট আছে, কোথাও ফ্রিজ রাখা, কোথাও বেডের পাশে আরেকটি বেড দেওয়া বাড়ির লোকের থাকার জন্য, ইত্যাদি ইত্যাদি সুবিধা আছে। 5 স্টার হোটেলের মতো সুবিধা হ্যাঁ আছে। কিন্তু একটা 5 স্টার হোটেলের বিলেও তাদের কি এই যে 20 লক্ষ টাকা হয় 4 দিন 5 দিনের ট্রিটমেন্টের জন্য? কিন্তু এইভাবেই গলা কাটা হয়েছে। আরও আপনাদের ডিটেলে বলবো পরতে পরতে। এমন আপনাদের কাছে বহু খবর আপনারা পান যে মৃত রুগী যখন মারা যায়, সেই রুগীর দেহ পর্যন্ত আটকে রাখা হয় অমানবিকভাবে। যতক্ষণ না বিল পেমেন্ট করা হবে দেহ ছাড়া হয় না পরিবারের লোকজনের হাতে। অনেক সময় আমরা দেখি যে রুগীর ট্রিটমেন্ট নামে, আইসিইউতে ভর্তি করার নামে, সাধারণ রোগী তাকে বিভিন্ন রকম ভয় দিয়ে আইসিইউ, সিসিইউ, আইটিইউতে ভর্তি করে দিয়ে পেশেন্ট পার্টির কাছ থেকে মোটা টাকা আদায় করা হয়। সেখানে ট্রিটমেন্ট কিছুই হচ্ছে না। বুকের মধ্যে বেশ কয়েকটা যন্ত্রাংশ, যা আমি বুঝিও না, সেগুলো লাগিয়ে দেওয়া হলো, অক্সিমিটার লাগিয়ে দেওয়া হলো, বিভিন্ন কিছু লাগিয়ে দেওয়া হলো, মুখে একটা মাস্ক পরিয়ে দেওয়া হলো, রুগী শুয়ে আছে, আপনি ভাবছেন বোধহয় রুগী ভীষণ অসুস্থ। অথচ সেই রুগী কিন্তু সরকারি হাসপাতালে গিয়ে দিব্যি সুস্থ হয়ে ফিরে আসছে।
এরকম অজস্র উদাহরণ আছে। আমি বলছি না সরকারি হাসপাতাল খুব ভালো এবং বেসরকারি হাসপাতাল খুব খারাপ। সরকারি হাসপাতালের পরিষেবাও কিন্তু উন্নয়নের অবকাশ আছে, সেখানে পরিষেবা কিন্তু আরও উন্নত করতে হবে। আগে ডাক্তারবাবুদের দেখা পাওয়া যেত না আউটডোরে, এখন অন্তত সময় মতন ডাক্তারবাবু পাওয়া যায়, সময় মতন নার্স পাওয়া যায়, কিন্তু নার্সদের দুর্ব্যবহার সর্বজনবিদিত, আয়া মাসিদের দুর্ব্যবহার সর্বজনবিদিত, এবং যারা ওয়ার্ড বয় তাদের মানে পয়সা না দিলে ট্রলি পর্যন্ত, রুগীর জন্য ট্রলি পর্যন্ত তারা নিয়ে আসেন না, এরকমও খবর আছে। দালাল চক্র চলে সরকারি হাসপাতালে, এখান থেকেই বাঁচতে কিছু লোক বেসরকারি জায়গায় যান, আর বেসরকারি জায়গায় গিয়েই তারা সর্বশান্ত হয়ে যান। হ্যাঁ, রুগীর বাড়ির লোককে বিভিন্নভাবে ভয় দেখিয়ে এটা সেটা টেস্ট করে তারপরে মানে একটা এমন বিল ধরিয়ে দেওয়া হয় যাতে রুগীর বাড়ির লোকের ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করার উপক্রম হয়। এই চক্রটা চলছে কিন্তু বহুদিন ধরে, এবং বামফ্রন্ট সরকারও এই চক্র ভাঙতে পারেনি, তৃণমূল সরকারও এই চক্র ভাঙতে পারছে না। বেশ কিছু ডাক্তারবাবু আছেন যারা দেখবেন আকাশি রঙের বা সাদা রঙের অ্যাপ্রন পরলেন, মাথায় একটি টুপি পরলেন, কেন মাথায় টুপি পরেন আমি জানি না, মুখে মাস্ক লাগালেন, হাতে স্টেথোস্কোপ নিয়ে গম্ভীর গলায় তিনি টেলিভিশনে বক্তব্য রাখছেন। তাকে দেখে ভাবলেন তিনি বোধহয় বিশাল বড় ডাক্তার, টিভিতে যখন দেখাচ্ছে তখন তো বড় ডাক্তার, যখন গেলেন তখন গলাটা কেটে নিল আপনার পরিবারে। এরকমটা আকছার হচ্ছে, আকছার। আমি বলছি না সব ডাক্তারবাবুরা খারাপ, কিন্তু 80% ডাক্তারবাবুরা কিন্তু এই ফাঁদে ফেলে রুগীদেরকে কিন্তু সর্বশান্ত করছে। এখানে ফার্মা কোম্পানিগুলোরও কিন্তু বিশেষ হাত আছে। আপনি ডাক্তারের চেম্বারে যাবেন, গিয়ে দেখবেন যে বেশ কিছু সুবেশা তরুণ তরুণী তারা ডাক্তারের জন্য অপেক্ষা করছেন। ডাক্তারবাবু আসলেন, এসে রুগী দেখলেন না, সেই শুভেচ্ছা তরুণ তরুণীদের একের পর এক ডেকে পাঠালেন। এরা কারা? এরা বিভিন্ন মেডিকেল কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। তারা ডাক্তারবাবুকে গিয়ে বিভিন্ন রকম উপঢৌকন দিয়ে যে ডাক্তারবাবু আমার কোম্পানির ওষুধটা আপনি প্রেসক্রাইব করবেন, তাহলে আপনাকে আমি অমুক জায়গায় ঘোরার 3 দিন 7 দিনের একটা ট্যুর দেব, বা আপনাকে গাড়ি দেব, আপনাকে ফ্ল্যাট কিনে দেবো, আপনার বাড়িতে এয়ার কন্ডিশন করে দেবো। এরকম বিভিন্ন প্রলোভন দিয়ে ডাক্তারবাবুদের কিন্তু সেই প্রেসক্রাইব করতে বাধ্য করা হয়। মানে বাধ্য করা, ডাক্তারবাবুরা লেখেন এবং সেই ওষুধই খান আপনি যেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভই ডাক্তারবাবুকে বলে দিচ্ছেন। বিভিন্ন উপঢৌকনের মাধ্যমে ডাক্তারবাবু সেটা প্রেসক্রাইবও করছেন। সেই ওষুধের গুণাগুণ কেউ বুঝতে পারছে না। যে ওষুধ দেখবেন অনেক বড় ডাক্তার আছে, বড় বড় ডাক্তার আমি নিজে দেখেছি, তাদের হয়তো ভিজিট বেশি, কারুর ভিজিট হয়তো 800 টাকা, কারুর 1000 টাকা, এরকম ভিজিট আছে, কিন্তু তিনি যখন ওষুধ লিখছেন সে ওষুধের দাম 2 টাকা, 4 টাকা, 5 টাকা, তাতেই রোগী সেরে যাচ্ছে। আবার দেখবেন কিছু ডাক্তারবাবু আছে যাদের ভিজিট 400 টাকা, 500 টাকা, আর তারা ওষুধ দিচ্ছেন তখন একই রোগের তারা ওষুধ দিচ্ছেন 2000, 3000, 4000, 5000, এরকমটা আকছার হচ্ছে। আপনার সাথেও নিশ্চয়ই হয়েছে। বড় ডাক্তারবাবুরা যে ওষুধগুলো দেন সে ওষুধের দাম নমিনাল হয়, আর এই যে ডাক্তার যারা হঠাৎ গজিয়ে ওঠা ডাক্তার, তাদের কিন্তু ফিস আকাশ ছোঁয়া। অনেকেই স্বাস্থ্যসাথীর ব্যাপারে জানতে চান, আমি আসবো স্বাস্থ্যসাথীর ব্যাপারে। এই যে ফার্মা কোম্পানিগুলোর প্রলোভন কিন্তু ডাক্তারবাবুরা এড়াতে পারেন না, বেশিরভাগ ডাক্তারবাবুরাই এড়াতে পারেন না, এবং সেই প্রলোভনের ফাঁদে পা দিয়ে ডাক্তারবাবুরা নিজেদের শিরদাঁড়াটা বিক্রি করতে শুরু করেন। এবং এর পেছনেও কারণ আছে। আমাদের দেশে সরকারি বেসরকারি জায়গায় চিকিৎসা পড়া মানে ডাক্তারি পড়া, সেই রীতিমতো কোটিপতি লোক না হলে বেসরকারি জায়গায় ডাক্তারি পড়ানো যায় না ছেলে মেয়েদেরকে। বাধ্য হয়ে ইউক্রেনের মতন দেশে আমাদের এখানকার লোকেরা যাচ্ছেন পড়তে, ছেলেমেয়েরা যাচ্ছেন পড়তে, বিপদে পড়ছেন, রাজ্য সরকার মিলেমিশে তাদেরকে ফিরিয়ে আনছেন। এবং রাজ্য সরকার ঘোষণা করেছে যারা ইউক্রেনে পড়াশোনা কমপ্লিট করতে পারেনি তাদের পড়াশোনাটা এখানে তারা স্বল্প মূল্যে কমপ্লিটও করিয়ে দেবে। যদি সেটাই হয় তাহলে ইউক্রেনে কেন আটকানো হচ্ছে না? সেই মূল্যে কেন আমাদের এখানে ডাক্তারি পড়ানো যাবে না? কেন বেসরকারি কলেজগুলোকে, মেডিকেল কলেজগুলোকে বাধ্য করা হবে না ফিস একদম ফিক্সড রাখতে, যাতে গরিব বড়লোক সব মেধাবী ছেলেমেয়েরা সেখানে গিয়ে ডাক্তারি পড়তে পারে? কিন্তু আমাদের দেশে এরকম কোনো নিয়ম নেই। বেসরকারি হলে যে যা খুশি দাম নিতে পারে। আগের দিন আপনাদেরকে বলেছি যে 30 গ্রাম আলু বিক্রি হচ্ছে 30 টাকায়, হাওয়া ভরে দিয়ে প্যাকেটে করে 30 টাকায় 30 গ্রাম আলু বিক্রি করছে। এরকমটা আপনি দেখেছেন? সেই রকমভাবেই এই ডাক্তারি পড়ার খরচ বেসরকারি জায়গায় আকাশ ছোঁয়া, সরকারি জায়গায় লিমিটেড সিট, সেখানে সবাই চান্স পায় না। বাধ্য হয়ে কিছু কিছু ছেলে মেয়ে বেসরকারিতে পড়তে যায়, এবং বাড়ির লোকের কিন্তু নাভিশ্বাস উঠে যায় সেখানে পড়াতে গেলে। মানে রীতিমতো কোটিপতি না হলে আপনি বেসরকারি জায়গায় ছেলে মেয়েদের ডাক্তারি পড়াতেই পারবেন না। এবার ছেলে মেয়েরা এখানে ঢুকতে গেলে কোটি কোটি টাকা তাদের খরচ হয়, লাখ লাখ টাকা তাদের খরচ হয়। এই লাখ লাখ টাকা খরচটা তারা যখন প্র্যাকটিসে আসে তখন তারা তুলে নেয়।
যখন তারা ইন্টার্ন থাকছেন ভিজে বেড়াল কিচ্ছু জানেন না, ডাক্তারি ইন্টার্নশিপ কমপ্লিট করে যখনই তারা প্র্যাকটিসিংয়ে যাচ্ছেন বা যখনই কোনো নার্সিংহোমে ঢুকছেন, তারা কিন্তু একদম সুদে আসলে সেই টাকা তুলে নিচ্ছেন, সেটা ফার্মা কোম্পানির কাছ থেকে হোক বা রুগীদের কাছ থেকে হোক বা অন্য কোনোভাবে হোক, এটা হচ্ছে। তো এর জন্য কোনো সুবন্দোবস্ত নেই। আমাদের বেশ কিছু প্রস্তাব আছে, এই প্রস্তাবগুলো সরকার যদি বিবেচনা করে তাহলে হয়তো রোগীদের এই হয়রানিটা বন্ধ হতে পারে। আর এখন আপনারা লক্ষ্য করবেন যে এখন কিন্তু ওই দক্ষিণমুখী রোগীর সংখ্যা বেশ খানিকটা কমেছে। আগে আপনারা করমণ্ডল এক্সপ্রেসে যারা যাতায়াত করেন তারা দেখেছেন যে করমণ্ডল এক্সপ্রেসে রোগী ভর্তি থাকতো, মানে পেশেন্ট স্পেশাল ট্রেন ছিল সেটা। কিন্তু এখন সেটা খানিকটা কমেছে, খানিকটা স্তীমিত হয়েছে, কিন্তু সম্পূর্ণ কেন হবে না? আজকে দক্ষিণের হাসপাতালগুলো 50% কমে যদি ট্রিটমেন্ট করতে পারে, আমাদের কলকাতার হাসপাতালগুলো পারে, তারাও বেসরকারি হাসপাতাল, কলকাতারগুলোও বেসরকারি হাসপাতাল, তারা পারে না কেন? আমি নিজে চেন্নাই অ্যাপোলোতে গিয়ে যেটা অভিজ্ঞতা হয়েছিল আমার, সেটা দেখি আপনাদেরকে বলি। আমি নিজের ট্রিটমেন্টের জন্য চেন্নাই অ্যাপোলোতে গিয়েছিলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে একটি মেয়ে চলে এলো আমাদের কাছে, পরিষ্কার ঝরঝরে বাংলায় সে আমার সাথে কথা বললো। আর কলকাতার হাসপাতালগুলোতে যাবেন, বেসরকারি হাসপাতালগুলো প্রথমেই আপনার সাথে হিন্দিতে ইংরেজিতে কথা বলা শুরু করবে, এবং কথা বলে এমন এমন কিছু টার্ম ইউজ করবে, এমন এমন কিছু শব্দ ইউজ করবে যেটা আপনার কাছে দুর্বোধ্য লাগবে এবং আপনি ভয় পেয়ে যাবেন। তারপরে যাবেন আপনি ডাক্তারের কাছে, ডাক্তারও আপনাকে এমন ভয় পাইয়ে দেবে যে আপনি যা রোগ হয়েছে তার 3 গুণ রোগ হয়েছে ভেবে নিয়ে আপনি বাড়িতে ফিরবেন। আর দক্ষিণের হাসপাতালগুলোতে তারা করে কি, ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রথমে আশ্বাস দেয় কিচ্ছু হয়নি, আপনার কিচ্ছু সমস্যা হয়নি, সব ঠিক হয়ে যাবে। এই ডাক্তারের এই আশ্বাস বাণীতেই কিন্তু কাজ হয়ে যায়। আগেকার যারা ধরুন আমার মতন যাদের বয়স, যারা 50 বয়স, তারা দেখেছেন আগেকার ডাক্তারবাবুরা একটু সিরাপ দিতেন, দাগ দাগ দেওয়া, মানে সাদা রঙের কাগজ কেটে দাগ লাগানো সিরাপ দিতেন, লাল রঙের, মনে থাকবে। সেই ডাক্তারবাবুরা সিরাপগুলো নিজেরাই বানাতেন এবং সর্বরোগ তাতে সেরে যেত। সর্দি, মাথা ধরা, পেট খারাপ, জ্বর, সব রোগ কিন্তু ওই সিরাপেই সেরে যেত। এবং ডাক্তারবাবুদের কাছে গেলে ডাক্তারবাবুরা স্নেহে রুগীর মাথায় হাত দিয়ে বলতেন, আরে কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবি, ভালো হয়ে যাবি তুই, চিন্তা করিস না বাবা, চিন্তা করিস না মা। এতেই রুগীর মনের জোর অনেকটা বাড়ে। আর এখানে করা হয় কি, এখন কি করা হয়, রুগীর আগে মরালটাকে ভেঙে দেওয়া হয়, তাদেরকে এমন ভয় দেখানো হয় রুগী কিন্তু তটস্থ হয়ে পড়ে এবং প্রাণে বাঁচার জন্য তখন সে ঘর বাড়ি বিক্রি করতেও প্রস্তুত থাকে। এরকমটা হয়েছে, বহু মানুষ সর্বশান্ত হয়েছেন ট্রিটমেন্ট করাতে গিয়ে। বেসরকারি হাসপাতালগুলো রীতিমতো গলা কাটছে, রীতিমতো, এবং সরকারের কোনো হেলদোল নেই, কোনো হেলদোল নেই। পশ্চিমবঙ্গ সরকার এ ব্যাপারে নজরই দিচ্ছে না। সমস্ত হাসপাতালে নজরদারি দেওয়ার দরকার। আমরা বিশেষ একটা প্রস্তাব দিচ্ছি সরকারের কাছে, এই প্রস্তাবগুলো আপনারাও ভেবে দেখবেন। যদি সরকারি লেভেলে আপনাদের কেউ থেকে থাকেন তারা নিশ্চয়ই প্রস্তাবগুলো দেবেন, কারণ আমাদের তো ছোট চ্যানেল, আমাদের প্রস্তাবগুলো পরে কাজে লাগে, আগে লাগে না, সরকার আগে কানে তোলে না, তাই তবুও দিয়ে রাখছি। এই যে যত সরকারি বেসরকারি হাসপাতাল আছে তাদের নিশ্চয়ই রেজিস্ট্রেশন হয় সরকারের কাছে। প্রত্যেক হাসপাতাল তার কত বেড আছে, কোন ব্যাপারে তারা স্পেশালিস্ট, কোন ব্যাপারে কোন ওয়ার্ডে কত বেড আছে তাদের কাছে লক্ষ্যদর্পণে, সেগুলো কেন ওয়েবসাইটে দেওয়া হবে না? যদি সমস্ত তথ্যগুলো ওয়েবসাইটে থাকে যে এই এতগুলো বেড আছে, ধরুন নিউরো পেশেন্ট আছে, নিউরোর জন্য বেড আছে মনে করুন 200টা বা 20টা, সে যে কোনো বেসরকারি সরকারি হাসপাতালে, সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালের নাম থাকলো, তাতে নিউরোর জন্য দেখানো হলো 20টা, কোনোটায় 25টা, কোনোটায় 50, কোনোটায় 200। তাহলে যদি নিউরো পেশেন্ট হয় তাহলে তারা কোন হাসপাতালে বেড খালি আছে সেখানে তারা চটজলদি চলে যেতে পারবে। এবং প্যাকেজ সিস্টেম করা হয়েছে এখন, যে আপনার অমুক রোগটা হয়েছে, আপনার বাইপাস সার্জারি হবে, তার জন্য এত টাকা প্যাকেজ, এইটা কিন্তু বেসরকারি হাসপাতালে আছে। এই প্যাকেজের পরেও কিন্তু আপনাকে ঘাবড়ে দেওয়া হবে। আপনার শুধু বাইপাস সার্জারি হবে না, আপনার ফুল বডি চেক আপ হবে, তাতে অনেক রকম রোগ বার করা হবে এবং সেই রোগগুলো ট্রিটমেন্ট করানো হবে। তা না হলে নাকি বাইপাস সার্জারি করা যাবে না, আপনার গল ব্লাডার পাথর পাওয়া যাবে, আপনার অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হবে, ইত্যাদি ইত্যাদি করে আপনি যে প্যাকেজ ধরে গেলেন, ধরুন 3 লক্ষ টাকার প্যাকেজ ভেবে গেলেন, ওটা হয়ে গেল 6 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা। এইভাবে কিন্তু লুট করা হচ্ছে। তো যদি লেখা থাকে যে আমার এই রোগের জন্য এই খরচ, বিভিন্ন হাসপাতালে বিভিন্ন খরচ হতেই পারে, কিন্তু সেটা যেন ফিক্সড হয়, তারপরে যেন এক্সট্রা খরচা না নেওয়া হয়। কিন্তু এটা হয় বেসরকারি হাসপাতালগুলোতে। আর সিটের ব্যাপারে এই মানে সমস্ত সরকারি হাসপাতালে যান, বেসরকারি হাসপাতালে যান, যখনই ভর্তি করতে যাবেন, যদি আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড থাকে, বলবে সিট নেই। বেসরকারি হাসপাতালে তো আকছার হচ্ছে এটা।
যে কোনো বেসরকারি হাসপাতালে আপনি স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে যাবেন, বলবে সিট নেই। অথচ আপনি বেরিয়ে আসার পর ঠিক যার কাছে স্বাস্থ্যসাথী কার্ড নিচে কিন্তু অনায়াসে ভর্তি হয়ে যায়। এর জন্য একটা সলিউশন আপনাদেরকে দিয়ে রাখি, যখন বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে যাবেন আর যদি বলে সিট নেই বা তারা ভর্তি করতে অপারগতা দেখায়, আপনি স্থানীয় থানায় যোগাযোগ করতে পারেন। থানা কিন্তু এ ব্যাপারে ইনিশিয়েটিভ নিতে বাধ্য, যদিও হাসপাতালগুলোর সাথে থানার একটা অলিখিত চুক্তিও থাকে যে আপনার কাছে যাবে বটে, আপনি যাবো করে আর যাবেন না, পেশেন্ট নিয়ে কি করবে, অন্য জায়গাতে এমনিই চলে যাবে। কিন্তু এক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হতে হবে। আপনি যখন পেশেন্ট নিয়ে যাচ্ছেন, দুজন লোককে এক্সট্রা নিয়ে যান, এক্সট্রা নিয়ে গিয়ে সেই রিসেপশনে দাঁড় করিয়ে রাখুন, যারা আপনাকে বলেছিল সিট নিয়ে দাঁড় করে রাখুন। আপনি না হয় পেশেন্টকে নিয়ে অন্য হাসপাতালের দিকে ছুটলেন, কিন্তু দুজন লোক যেন আপনার ওখানে দাঁড়িয়ে থাকে। এবং যখনই অন্য কোনো পেশেন্ট আসবে একই রোগের জন্য, সেখানে যখন স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া ভর্তি হবে, সেই দুজন লোককে প্রতিবাদ করতে বলুন যে একটু আগে তো আপনি স্বাস্থ্যসাথী কার্ডের লোককে ফিরিয়ে দিলেন, তাহলে এই লোকটাকে ভর্তি করছেন কি করে? সিটটা কি তৈরি হয়ে গেল? আকাশ থেকে উড়ে এলো? এইটা যদি করতে পারেন তাহলে কিন্তু হাতে নাতে সুফল পাবেন। আমি পেয়েছি, আমি ব্যক্তিগতভাবে পেয়েছি। কারণ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ভীষণ টালবাহানা করে বেসরকারি হাসপাতালগুলো। এদিকে 20খানা বেসরকারি হাসপাতাল তারা ইউনিয়ন করেছে, জোট করেছে, রাজ্য সরকারের কাছে 200 কোটি টাকা তারা পাবে। তারা টাকা না পেলে নাকি স্বাস্থ্যসাথী কার্ডে তারা ট্রিটমেন্ট করবে না। সরকার আইন আনুক, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে ট্রিটমেন্ট করতেই হবে সমস্ত বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমকে। পশ্চিমবাংলায় থেকে ব্যবসা করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের পরিষেবা তাকে দিতে হবে, এই বাধ্যটা করুক। এবং শুধু তাই না, কোন ওয়ার্ডে কত বেড আছে, কত বেডে পেশেন্ট আছে, কত বেড খালি আছে, তা ডিসপ্লে করতে হবে প্রকাশ্যে। এবং যে ডাক্তারবাবুরা আছেন, যে ডাক্তারবাবুরা ডিউটিতে আছেন, তাদের প্রত্যেকের নাম, টেলিফোন নাম্বার প্রকাশ্যে দিতে হবে। এবং যে পরের যে রাউন্ডে ডাক্তারবাবুরা আসবেন, তাদের নামও, ফোন নাম্বারও দিতে হবে। সমস্ত ডাক্তারবাবুদের নাম, ফোন নাম্বার দিতে হবে, কারা হাসপাতালে আছেন সেটাকে হাইলাইট করতে হবে, যারা নেই তাদেরকে হাইলাইট না করলেও চলবে। এবং পেশেন্ট পার্টির সাথে ডাক্তারবাবুকে নিয়মিত বসতে হবে, এই নিয়মগুলো করতে হবে। চেন্নাইয়ে বা আপনার ভেলোরে হসপিটালগুলোতে আপনি গিয়ে দেখবেন, ডাক্তারবাবুরা ওখান থেকে ছুটি হয়ে আসার পরও ব্যক্তিগতভাবে টেলিফোন করেন রোগীদেরকে, কেমন আছেন, ওষুধটা খাচ্ছেন কি না, এরপরে এই ওষুধটা খেতে হবে, আপনাকে বলে দেন। আর এখানে বেসরকারি হাসপাতালে বিল মিটিয়ে চলে এলেন, আপনাকে আর কেউ চেনে না। কেন? সব কাজে, সব ব্যবসায়, ডাক্তারি যদি এটা ব্যবসা হয়, সব পেশায় কিন্তু আফটার সেল সার্ভিস হয়। পশ্চিমবাংলার কোনো নার্সিংহোম আফটার সেল সার্ভিস দেয় না, কোনো নার্সিংহোম দেয় না। কিছু কিছু ডাক্তারবাবুরা যারা প্রাইভেট চেম্বার করেন তারা হয়তো করেন, তাদের সাথে ব্যক্তিগত সক্ষতা থাকতে থাকতে হয়ে যায়। কিন্তু বেসরকারি নার্সিংহোমে আপনি একবার বিল মিটিয়ে চলে এলেন, আপনাকে আর কেউ চিনবে না, এরকমটা আকছার হয়। এই যে সরকার যদি এইগুলো করতে পারে, যে কোন হাসপাতালে কত বেড খালি আছে তা ওয়েবসাইটে জানাতে হবে, কোন হাসপাতালে কত বেড খালি আছে তা প্রকাশ্যে ডিসপ্লে করতে হবে, তাহলে কিন্তু স্বাস্থ্যসাথী নিয়ে হোক বা অন্য কোনো কারণেও রুগী ফেরানো যাবে না। এমার্জেন্সির ক্ষেত্রে রুগীকে ভর্তি করা বাধ্যতামূলক যে কোনো হাসপাতাল, নার্সিংহোমের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে রুগীর বাড়ির লোককে আগে টাকা দিতে বলা যাবে না, এটা পরিষ্কার বলা আছে। কোনো বেসরকারি নার্সিংহোম হাসপাতাল এটা মানে না। আপনি রুগীকে এমার্জেন্সিতে নিয়ে গেলেন, আগেই বলবে আপনি 2 লক্ষ টাকা জমা করুন, তারপরে ট্রিটমেন্ট চালু হবে। এরকমটা হয়? এইগুলো কড়া নজরদারি দরকার। এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে পশ্চিমবাংলায় ঢেলে সাজাতে হবে। শুধু সরকারি স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামো উন্নয়ন করে সুপার স্পেশালিটি হাসপাতাল বানিয়ে হবে না, হবে না। সরকারি হাসপাতালের সাথে সাথে বেসরকারি হাসপাতালের পরিষেবার মানোন্নয়ন ঘটাতে হবে। আজকে সরকারি হাসপাতালগুলো ঝকঝকে তকতকে হয়েছে, গন্ধ চলে গিয়েছে, নোংরা যত্রতত্র পড়ে থাকে না, বেডের মধ্যে কুকুর বেড়াল ঘুরে বেড়ায় না, এটা ঠিক। কিন্তু সরকারি হাসপাতাল কখনোই বেসরকারি হাসপাতালের মতন অত ঝকঝকে এয়ার কন্ডিশন, কেবিন ইত্যাদি করতে পারবে না। এটা মেনে নিয়ে সরকারকে চলতে হবে। কিন্তু যে পরিষেবাটা সরকারি হাসপাতালে পাওয়া যায়, ডাক্তারদের যে পরিষেবাটা পাওয়া যায়, সেই পরিষেবা কিন্তু বেসরকারি হাসপাতালে পাওয়া যায় না। এবং তার জন্য অতিরিক্ত বিল পেমেন্ট করতে হয়। বেঁধে দিক সরকার, বেঁধে দিক যে এই রোগের জন্য এর থেকে বেশি টাকা নেওয়া যাবে না, কোনো অবস্থাতেই যাবে না। আর পশ্চিমবাংলায় যদি এই ট্রিটমেন্টের ব্যবসা করতে হয়, চিকিৎসার ব্যবসা করতে হয়, প্রত্যেক নার্সিংহোম হাসপাতালকে স্বাস্থ্যসাথী কার্ড নিতে হবে। এবং যে প্রেসক্রিপশন দেওয়া হয় বা যে বিল দেওয়া হয়, সেই বিলের ডিটেলস দিতে হবে কম্পিউটার প্রিন্ট আউটে।
ডাক্তারবাবুরা যে কি ভাষায় লেখেন সেটা তারাই শুধু বুঝতে পারেন, আর দোকানদার, ওষুধের দোকানদার বুঝতে পারে, আমরা কেউ পারি না। এর একটা দুর্বোধ্য চালাকি ঘটে এর মধ্যে। প্রত্যেক ডাক্তার যদি কম্পিউটার প্রিন্ট আউট দেন এবং তাতে বাধ্যতামূলকভাবে থাকে যদি জেনারিক ওষুধের নাম, তাহলে কিন্তু চিকিৎসা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন হতে পারে। সরকারের কিন্তু এ ব্যাপারে সদিচ্ছা দেখা যাচ্ছে না, স্বাস্থ্য মন্ত্রক এ ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না। এটা একেবারেই রাজ্য সরকারের ব্যাপার, রাজ্য সরকারকে এ ব্যাপারে উদ্যোগী হতেই হবে, যে প্রেসক্রিপশন প্রিন্ট আউট দিতে হবে, কোন হাসপাতালে কত বেড খালি আছে তা ওয়েবসাইটে নিয়মিত আপডেট করতে হবে, প্রত্যেক দরকার হলে প্রত্যেক 15 মিনিট অন্তর আপডেট করতে হবে। হাসপাতালে গেলে পেশেন্টের বাড়ির লোক যেন দেখতে পান যে এই ওয়ার্ডে এতগুলো বেড খালি আছে, এবং খালি বেডের জন্য স্বাস্থ্যসাথী কার্ড থাক বা আয়ুষ্মান ভারত কার্ড থাক, যে কোনো কার্ড থাক, ভর্তি নিতেই হবে বাধ্যতামূলক। এবং সবচেয়ে বড় কথা, এই যে বড় বড় বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম যারা জোট বেঁধেছে সরকারের 200 কোটি টাকা দিতে হবে, এদের চিকিৎসা বজ্র, এই বজ্রগুলোর মানে ডিস্ট্রয় করার জন্য তাদেরকে বাধ্য করতে হবে যে তাদের বজ্র তাদেরকেই ডিস্ট্রয় করতে হবে। মেডিকেল বজ্র ব্যাপক ক্ষতিকারক, সেগুলো তাদেরকেই ডিস্ট্রয় করার ব্যবস্থা করতে হবে সেই নার্সিংহোম প্রেমিসেসে, এই হাসপাতাল প্রেমিসেসে। এবং তার নিয়মিত একটা সার্টিফিকেশন চাই সরকারের তরফে। সরকার নিয়মিত ইন্সপেকশন করে সার্টিফিকেট দেবে, তবে গিয়ে সেই নার্সিংহোম চলবে বা হাসপাতাল চলবে। এরকম কোনো সুবন্দোবস্ত নেই। অ্যাম্বুলেন্সের কথা যে যা খুশি নেয়। আপনি যখন একটি হাসপাতাল থেকে রোগীকে বের করে নিয়ে আরেকটি হাসপাতালে যাবেন, যদি অ্যাম্বুলেন্সওয়ালা জানতে পারে যে আপনার পেশেন্ট মুমূর্ষু এবং আপনাকে দ্রুত অন্য হাসপাতালে নিতে হবে, তখন 700 টাকা অ্যাম্বুলেন্সের ভাড়া হয়ে যায় 7,000 টাকা। এটা মনিটর করার কেউ নেই। কেন মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে না? আজ আমরা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেকগুলো প্রশ্ন তুললাম, এবং পুরো প্রশ্নের দায় কিন্তু, সবকটি প্রশ্নের দায় পশ্চিমবঙ্গ সরকারকেই নিতে হবে। কারণ পশ্চিমবঙ্গ সরকার উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, আলো, জল ইত্যাদি হয়েছে, স্বাস্থ্য পরিষেবাতেও উন্নয়ন দেখা যাচ্ছে, বিনে পয়সায় ট্রিটমেন্ট পাচ্ছে লোক, ন্যায্য মূল্যের ওষুধ কিনতে পারছে, এসব ঠিক আছে। কিন্তু এই যে বেসরকারি হাসপাতালগুলো যেভাবে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, মানে রুগী তো মরছেই, সাথে সাথে বাড়ির লোকগুলোকে মেরে ফেলছে, এ ব্যাপারে সরকারকে সবার আগে সচেষ্ট হতে হবে। বেসরকারি হাসপাতালে কিন্তু নজরদারি নেই, এবং নজরদারি করতে হবে। শুধু তাই না, সব রকম বিমার কার্ড, স্বাস্থ্য বিমার কার্ড তাদের অ্যাকসেপ্ট করতে হবে, তাদেরকে বাধ্য করতে হবে এগুলো নিতে। আর পশ্চিমবাংলায় ব্যবসা করতে হলে স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যেককে নিতে হবে। অমুক নার্সিংহোম নেয়, তমুক নার্সিংহোম নেয় না, এটা চলবে না। আর ডিসপ্লে করতে হবে ওয়েবসাইটেও এবং হাসপাতাল বোর্ডেও যে কোন ওয়ার্ডে কত বেড খালি আছে এবং কোন রোগের চিকিৎসা খরচ কত, তার থেকে একটি পয়সাও বেশি নেওয়া যাবে না। এইগুলো যদি করা যায় এবং ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন যদি কম্পিউটার প্রিন্ট আউট করা যায়, জেনারিক ওষুধ যাতে লেখা বাধ্যতামূলক হয় যে কোনো ওষুধের, কোনো বিশেষ কোম্পানির ওষুধই খেতে হবে, এটা যেন না হয়। জেনারিক ওষুধের নামই যাতে করা যায়। প্যাথোলজিক্যাল টেস্ট যেখানে হয়, এই যে রক্ত, মল, মূত্র, থুতু, কফ ইত্যাদি যে পরীক্ষা করা হয়, এই প্যাথোলজিক্যাল টেস্টের আমি আপনাদেরকে বলি, ডাক্তাররা শুধু সই করতে যান, তার জন্য পয়সা নেন। ডাক্তাররা সেই টেস্ট করেন না, করেন কিন্তু অনেক জুনিয়ররা, এবং তাদের অনেকের ডিগ্রি পর্যন্ত নেই। এগুলোর ধরপাকড় হওয়া দরকার, একটা ডাক্তার সই করে দেবেন, সারাদিনে হয়তো তিনি 50টা টেস্টে সই করবেন, তার জন্য হয়তো তিনি 5,000 টাকা নেবেন, তিনি শুধু সই করে দেবেন। সেই সইটাও কতটা আসল কতটা নকল আমরা জানি না। ওই প্যাথোলজিক্যাল ল্যাবের সাথে ডাক্তারদের একটা যোগাযোগ থাকে যে আমি এই পেশেন্টকে পাঠাচ্ছি, ওর ব্লাড টেস্ট হবে। যেই ব্লাড টেস্ট হলো, রোগী ধরুন ব্লাড টেস্টের জন্য 500 টাকা দিলেন, সেখান থেকে একটা কমিশন আবার ফেরত চলে যায় ডাক্তারের কাছে, কারণ সেই ডাক্তার পাঠিয়েছেন। প্রত্যেক প্যাথোলজিক্যাল সেন্টারে আপনি যখনই কোনো টেস্ট করাতে যাবেন, ধরুন আপনি সুগার টেস্ট করাবেন, তার জন্য তো ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না, আপনাকে জিজ্ঞাসা করবে কোন ডাক্তার পাঠিয়েছে। যখনই আপনি ডাক্তারের নাম বলবেন, অটোমেটিক্যালি তার অ্যাকাউন্টে পয়সা চলে যাবে। আর যদি বলেন না আমি নিজে থেকে এসেছি, তাহলে সেই পুরো পয়সাটাই প্যাথোলজিক্যাল ল্যাব নিয়ে নেবে। আমি আপনাদের উদাহরণ দিয়ে বলছি, ব্লাড সুগার টেস্ট করাতে সাধারণত 150 থেকে 200 টাকা বিভিন্ন জায়গায় লাগে। আমি কিন্তু 60 টাকাতেও ব্লাড টেস্ট করিয়েছি। আমার এক পরিচিত লোকের প্যাথোলজিক্যাল ল্যাব আছে, তার কাছে গিয়ে আমি তাকে বলেছি আমার ব্লাডটা টেস্ট করো, সে 60 টাকা নিয়েছে।
তবুও সে প্রফিট করেছে। সেই 60 টাকার যে জিনিসটা প্রফিট করে সেটাকে 200 টাকা করে দেওয়া হয় যখন কোনো ডাক্তার রেফার করে। এই বাকি টাকাটা কোথায় যায়? এইগুলোর উপর কড়া নজরদারি দরকার। সরকারকে আরও সচেষ্ট হতে হবে, বিশেষ করে বেসরকারি নার্সিংহোম হাসপাতালগুলোর উপর আরও কড়া নজরদারি করতে হবে। এই যে বেসরকারি নার্সিংহোমের বজ্রগুলো বা হাসপাতালের বজ্রগুলো, সেগুলো কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে সেদিকে কড়া নজরদারি দরকার। আজ এই পর্যন্ত আপনাদের এপিসোড ভালো লাগবে না অনেকের, যারা সরকারের সমর্থক নিশ্চয়ই ভালো লাগবে না, কিন্তু এটা বাস্তব সত্য। ভালো না লাগলেও এটাকে মেনে নিতে হবে, সরকারকে এক্ষুনি উদ্যোগী হতে হবে। আজ আমরা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বললাম, পরে একদিন নিশ্চয়ই শিক্ষা নিয়ে বলবো। শিক্ষাতেও কিন্তু বেশ অনাচার চলছে, বেশ অবিচার হচ্ছে, সেটা নিয়েও বলবো। বহু ছাত্রছাত্রী যোগ্যতা মান পার করা সত্ত্বেও তাদেরকে কিন্তু চাকরিতে বহাল করা হচ্ছে না। আমরা এ নিয়েও আলোচনা করবো একদিন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ।